নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়ি পুরসভা এলাকায় ডেঙ্গু নির্মূলে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের নিয়ে পুরসভার প্রয়াস হলে বৈঠক অনুষ্ঠিত হলো বুধবার। অপরদিকে ডেঙ্গু রুখতে বুধবার বৈঠকে বসল ব্লক প্রশাসন। রেল গেটের কারণে বারবারই চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষেরা। সাধারণ মানুষের বক্তব্য, ঘুমটিগুলোকে অবিলম্বে রেল দপ্তরের উচিত রোড আন্ডারপাস করানো। বুধবারও তিস্তায় লাল সতর্কতা। তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতার পাশাপাশি NH-31 জলঢাকা নদীতে অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা এবং সংরক্ষিত এলাকায় রয়েছে হলুদ সতর্কতা। তিস্তার দোমোহনীতে অসংরক্ষিত এলাকায় রয়েছে হলুদ সতর্কতা। ফুঁসছে তিস্তা। বুধবার সকাল 6টায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ 2829.45 কিউসেক বলে বুধবার সকালে জানান জলপাইগুড়ি সেচ দপ্তরের সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম। তবে জেলার অন্যান্য নদীর জলও বাড়ছে। বুধবার সকাল থেকেই জলপাইগুড়ির আকাশ মেঘলা। তিস্তা সহ অন্যান্য নদীতে সতর্কতা থাকায় চিন্তা বাড়াচ্ছে নদী এলাকার বাসিন্দাদের। গতকাল সকালে লিস নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের চান্দা কোম্পানি এলাকা। এরপর যুদ্ধকালীন তৎপরতায় নদীর গতিপথ পরিবর্তন করে ভাঙা বাঁধ মেরামত করে প্রশাসন। সারা রাত ধরে চলে বাঁধ মেরামতের কাজ। এরপর বর্তমানে লিস নদীর জল আর ঢুকতে পারছে না চান্দা কোম্পানি এলাকায়। বালি, পাথর এবং ঘানি ব্যাগ দিয়ে প্রায় 30 মিটার বাঁধ মেরামত করা হয়। জল নেমে গেছে জলমগ্ন বাড়িগুলি থেকে। তবে জলে বাড়ির সমস্ত কিছুই নষ্ট হয়ে গেছে বলে বানভাসীদের অভিযোগ। সারা বছরের জন্য জমানো চাল, শুকনো খাবার সব নষ্ট হয়ে গেছে। ঘরের জিনিসপত্রের ক্ষতি হয়েছে। বুধবার সকাল থেকে বাড়িঘর থেকে কাদা মাটি বের করে পরিষ্কার করছে চান্দা কোম্পানির মানুষেরা। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ত্রিপল দেওয়া হয়েছে। এদিন এলাকার সেনাবাহিনীর পক্ষ থেকে জলের ট্যাঙ্ক দিয়ে খাবারের জল দেওয়ার ব্যবস্থা করেছে। বুধবার সকাল থেকে দেখা যাচ্ছে আবার অন্য জায়গায় বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যখন তখন সেই জায়গাও ভেঙে গেলে আবার বানভাসী হবে চান্দা কোম্পানি এলাকায়। এলাকার মানুষের অভিযোগ, বেলা বাড়লেও প্রশাসনের কাউকে এলাকায় দেখা যায়নি। অবিলম্বে যেখানে আবার নতুন করে বাঁধ ক্ষতির মুখে সেখানে কাজ করা জরুরি। তবে বেলা বাড়ার সাথে সাথে বাঁধের কাজ শুরু হয়েছে। নতুন করে যেখানে বাঁধ ভাঙার উপক্রম দেখা দিয়েছে সেখানেও ঘানি ব্যাগ দিয়ে বাঁধ দেওয়া হচ্ছে। আজও বাঁধের দিক থেকে লিস নদীর জল ঘুরিয়ে অন্য দিক দিয়ে প্রভাবিত করা হচ্ছে। সরকারি সমস্ত দপ্তর একসাথে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে চলেছে। আশা করা যাচ্ছে আজ সারাদিন বৃষ্টি না হলে রাতের মধ্যে প্রায় 100 মিটার বাঁধের কাজ संपूर्ण हो जाए। कल तो आपका तकरीबन रात से शुरू हुआ था बांध को पानी मारने को। आपका सुबह 7 बजे पानी ढुका। उसके बाद 7 बजे पानी ढुकने के बाद गांव में पूरा हाहाकार हो गया। सब इधर उधर भाग गया। हम लोग गए उधर पर राहत के लिए, आदमी लोग को निकालने के लिए, सामान वगैरह निकालने के लिए। वो तो हो गया, फर्स्ट प्रोसेस हो गया। और उस टाइम भी कोई प्रशासन का कोई आदमी नहीं आया था, कोई नहीं आया था। और एक बार आप लोग आने से, आप लोग ही आए थे उस टाइम भी, आप लोग आए थे। वहाँ पर 2-4 आदमी बोलने के बाद सारा डिपार्टमेंट आया था उस टाइम। इरिगेशन भी आया था, PWD भी आया था, NF रेलवे से भी आए थे, सारे आए थे, मंत्री भी आए थे। अभी आपको 9 बजने का है। कल तो ये लगा दिया थोड़ा सा बांध लगा दिया और पानी रुक गया, ठीक है। और उन्होंने ये सोच रहे होंगे कि मतलब समस्या टल गया। ये नहीं है। आप देख रहे हैं, यहाँ पर दिखाइए थोड़ा, यहाँ पर देखिए, ये जस्ट कुछ 6 इंच भी नहीं है पानी ढुकने के लिए। ऐसा है। अभी तक कोई डिपार्टमेंट ना कोई नहीं आ रहा है ना। अभी ये काम कर, यहाँ से लेके वहाँ तक काम करना पड़ेगा। आप देख रहे हैं यहाँ पर हाल क्या है। और अभी तक कोई डिपार्टमेंट अपने जिम्मेवारी लेने के लिए नहीं चाह रहे। ये तो जब तक टूट सकता है। हाँ जी, ये तो जब तक टूट सकता है। वही तो, ये तो कुछ क्षण में ऊपर में थोड़ा बारिश। পাহাড়ি ঝোড়ায় আটকে স্কুল বাস। অতি ভারী বৃষ্টিপাতের জেরে কার্যত বিধ্বস্ত উত্তরের জনজীবন।
মঙ্গলবার জলপাইগুড়ি জেলার সীমানা ঘেঁষা কালিম্পং জেলার গরুমাথার অঞ্চলের যুদ্ধবীর উচ্চ মাধ্যমিক স্কুলে যাবার পথে ফাগু ঝোড়া পেরোতে গিয়ে একটি ছোট গাড়ি জলে আটকে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে গাড়িতে থাকা ছাত্রছাত্রীদের মধ্যে। তবে দ্রুত স্থানীয় মানুষ উদ্ধারের কাজ শুরু করায় গাড়িতে থাকা ছাত্রছাত্রীদের নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হয়। मध्ये यस्तो गरेर उभिएको त एउटा खुट्टाले उभिएको भए त बेग पनि निकाल्दैछ मेरो बेग ला मेरो त्यो জলপাইগুড়ি পুরসভা এলাকায় ডেঙ্গু নির্মূলে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো বুধবার। এদিন পুরসভার প্রয়াস হলে চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান ও অন্যান্য কাউন্সিলর সহ কর্মীদের উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি পুরসভা এলাকায় এই মুহূর্তে ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত বলে জানান ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। আগামী কয়েক মাস ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, তাই হাউস টু হাউস টিম মেম্বার ও হাউস টু হাউস সুপারভাইজারদের নিয়ে অনুষ্ঠিত হওয়া আজকের বৈঠকটি সেই দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভাইস চেয়ারম্যান বলেন, ডেঙ্গু নির্মূলে জলপাইগুড়ি পুরসভা এলাকায় ১০০টি টিম রয়েছে, যেখানে ২০০ জন মেম্বারও রয়েছেন। কর্মীরা প্রতিটি ওয়ার্ডেরই বাড়ি বাড়ি যাবেন এবং বাড়ির সদস্যদের সাথে কথা বলবেন। শুধু কথা বলাই নয়, বাড়ির মধ্যে যে কোনো জায়গায় যদি জমা জল থাকে সেই বিষয়ে বাড়ির সদস্যদের যেমন সচেতন করবেন এবং যথাযথভাবে তা রিপোর্টিংও করবেন। আগামী ৮ তারিখ থেকে এই বিষয়ে স্পেশাল ড্রাইভও শুরু হবে। কর্মীদের মধ্যে অনেকেই অনলাইন করতে পারছেন না, তাই এক্ষেত্রে কাজে একটু সমস্যা হচ্ছে। অধিকাংশ মহিলারা ভালো কাজ করছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন। ফাঁকি দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি করা যাবে না। দায়িত্বটা সকলকেই পালন করতে হবে বলে জানান তিনি। চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে ডেঙ্গু সংক্রমণের একটি সম্ভাবনা থাকে। জলপাইগুড়ি পুরসভার ডেঙ্গু মোকাবিলায় দায়িত্বপ্রাপ্ত কর্মীরা কাজ করে চলেছেন। তারা যাতে আরো ভালো কাজ করতে পারেন সেই জন্যই তাদের সকলকে নিয়েই এদিন বৈঠক করা হয় বলে তিনি জানান। প্রথমেই বলি যে আজকে আপনারা জানেন যে ডেঙ্গু সংক্রমণের সময় আগামী ৩ মাস, বিশেষত জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই ৩ মাস কিন্তু একটা সংক্রমণের সম্ভাবনা থাকে। জলপাইগুড়ি পুরসভায় কাজ চলছিল। আমাদের ডেঙ্গু যে টিম আমাদের রয়েছে তারা নিয়মিত কাজ করছে। প্রতিদিন হাউস টু হাউস সার্ভে থেকে শুরু করে তাদের ভিসিটি মেম্বাররা যে জায়গায় ময়লা আছে সেই সব রিপোর্ট দিয়ে অফিসে জমা দিয়ে সেগুলোকে ক্লিয়ার করা, এগুলো চলছিলই। আগামী আবার ৮ তারিখ থেকে হাউস টু হাউস সার্ভে রয়েছে এবং এই ৩ মাসের সংক্রমণের সম্ভাবনাময় এই সময়টাকে রেখে আগামীতে যেন আমাদের কর্মীরা আরও অ্যাক্টিভভাবে কাজ করতে পারে, মানুষকে সচেতন করে তুলতে পারে যে প্রত্যেকটি বাড়ি বাড়ি যে হাউস টু হাউস যাচ্ছে বিভিন্ন সমস্যা উঠে আসছে, বাড়ির থেকে ঢুকতে দিচ্ছে না, ফ্ল্যাট বাড়িগুলো বিশেষত আমাদের কর্মীদের ঢুকতে দিচ্ছে না, কোথায় কোথায় জল জমে আছে ছাদে, টবে, ফ্রিজের নিচে, এগুলোকে দেখা আমাদের কর্তব্য। সেই ক্ষেত্রে আমরা সকলকে নিয়ে আজকে বসেছিলাম, ভিসিটি মেম্বার সহ হাউস টু হাউস সার্ভে সহ বসেছিলাম। তাদেরকে একটু উজ্জীবিত করলাম যে আরও ভালো করে কাজ করতে হবে। তারা এমনিতেই খুব ভালো কাজ করছে। আমাদের জলপাইগুড়ি শহরে এই মুহূর্তে ৩ জন সংক্রমণ হয়েছে, তবুও যদিও সেটা 2 জন কোথায় বাইরেরই ছিল। তা এই সময়টাকে ঘিরে আগামী তাদের একটা সচেতনতার বার্তা দিতে, আরও অ্যাক্টিভভাবে কাজ করবার, তাদের উৎসাহিত করবার জন্য আমাদের সংক্ষিপ্ত একটি সভা আজকে অনুষ্ঠিত হলো। ডেঙ্গুতে ভ্যারাইটিস সেরোটাইপ আছে এবং জলপাইগুড়ি শহরে 2 লক্ষ মানুষ আছে। 2022 সালে 76 জন এই রোগে আক্রান্ত হয়েছিলেন জলপাইগুড়ি শহর এবং 2023-এ প্রায় 43 জন এবং 2024-এ এখন অবধি 3 জন। কিন্তু এখনও আপনার সামনে পুরো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পড়ে রয়েছে। আমি আজকে সমস্ত হাউস টু হাউস যারা সার্ভে করেন তাদের নিয়ে মিটিংয়ে রেখেছেন। আমাদের এখানে 100টা টিম আছে, যেখানে 200 জন মেম্বার আছে 25টা ওয়ার্ডে, এবং তাদেরকে প্রত্যেক বাড়িতে যাবে। শুধু বাড়িতে গিয়ে কথা বললে হবে না, যেন ঘটে বালতিতে জমা জল না থাকে, ফ্রিজের তলায় বাঁশের খুঁটি থাকলে তার উপরে যেন জল জমে না থাকে, কোনো বাড়িতে কোনো জায়গায় যেন জমা জল না থাকে, এবং থাকলে সেটাকে পরিষ্কার করার জন্য প্রথমে সচেতন করা, তার রিপোর্টিং করা আমাদের মিউনিসিপ্যালিটি যারা স্যানিটারি সুপারভাইজার রয়েছে, এবং তার সাথে সেই জমা জলকে সাথে সাথে আমরা ভিসিটি ওয়ার্কার যারা আছে তাদেরকে দিয়ে শিফট করে দেবো। আপনি দেখলেন যে আমাদের একটা বড় টিম আমরা বানিয়েছি, ভিসিএমও টিম, যেটি রিসোর্স পার্সন দিয়ে আমরা কিন্তু সেটাকে পুরো
যাতে কোথাও পরিষ্কার জল জমে না থাকে, গার্বেজ না থাকে, তার ব্যাপারে আমরা স্পেশাল ড্রাইভ 8 তারিখ থেকে শুরু করছি এবং আমরা প্রতি ওয়ার্ডে একটা করে স্প্রে ওয়ার্কার দিয়েছি। এবং আপনি দেখলেন অনেকে অনলাইন রিপোর্টিং করতে এখনও শেখেনি, তার ফলে আমাদের ইভ্যালুয়েশন দেখা যাচ্ছে 55% হয়েছে। অনলাইন করলে হয়তো দেখা যাবে 75-80, কিন্তু 75-80 তো আমি স্যাটিসফাইড না। কারণ দেখুন গত বছর যখন মানে পুরো ডেঙ্গু ব্লাস্ট হয়েছিল আপনার বিশেষ করে বাগড়াকোটে, তখনও কিন্তু আমি তো বহু বছর তো এই ডিপার্টমেন্টে স্যানিটারি এবং হেলথ ডিপার্টমেন্ট দায়িত্বে আমরা কিন্তু রক্ষা করতে পেরেছিলাম জলপাইগুড়ি শহর। আর কিন্তু আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, হ্যামারেজিক ডেঙ্গু হলে কিন্তু মানুষের মৃত্যু প্রবল চান্স রয়েছে। ডেঙ্গু যেমন অ্যাসিমটোমেটিক হয়, হ্যামারেজিক হয়, আর একই সেরোটাইপের রোগে যদি একটা পেশেন্ট পরপর দুবার আক্রান্ত হয় তার মৃত্যুর প্রবল চান্স রয়েছে। এই ডেঙ্গুকে নিয়ে কখনোই হালকাভাবে নেওয়া যাবে না, ম্যালেরিয়াকেও নেওয়া যাবে। এবং আগামীকাল আমাদের আরেকটা খুব বড় মিটিং রয়েছে, সেই মিটিংটাও আপনাদের সবাইকে কভার করার জন্য আমন্ত্রণ জানাই। আপনাকে অনেকবার অসন্তুষ্ট হতে দেখা গেল, আপনি শাসনও করলেন, কেন এই প্রয়োজনটা হয়েছিল আজকে? কিছু কিছু অগ্রগতি তাহলে কি হচ্ছিল না কাজটা? না, দেখুন একটা বাড়িতে 4 ছেলে আছে, তার মধ্যে 3 ছেলে হয়তো কাজ করে, একটা ছেলে দেখবেন একটু অলস থাকে বা কাজ করার প্রবণতা কম থাকে, কিন্তু তাকেও তো কাজের জীবনে আনতে হবে। এখানে অনেক মহিলারা সুন্দর কাজ করেন, কিন্তু কেউ একটু কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন। ফাঁকি দিলে মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা যাবে না। এখানে 0 কম্প্রোমাইজ, 0 টলারেন্স, ঠিক আছে? এই ব্যাপারে আজকে বুঝিয়ে দিলাম, এবং বুঝিয়ে দিলাম আমরাও যেমন মানুষের কাছে দায়বদ্ধ, তারাও মানুষের কাছে দায়বদ্ধ। যে কাজ করবে সে থাকবে, যে কাজ করবে না সে থাকবে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ডেঙ্গু রুখতে বুধবার বৈঠকে বসল ব্লক প্রশাসন। জলপাইগুড়ি সদর ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ছাড়াও ডেঙ্গু মোকাবিলায় গ্রাম পঞ্চায়েতের কর্মীদের নিয়ে এই বৈঠকটি এদিন অনুষ্ঠিত হয় সদর বিডিও অফিসের হল ঘরে। সূত্রের খবর, সদর ব্লকে এখনো পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 23 জন। 4টি গ্রাম পঞ্চায়েত এলাকায় আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানা গিয়েছে। সেই গ্রাম পঞ্চায়েতগুলিতে ডেঙ্গু রুখতে বাড়তি নজরদারি করা হচ্ছে বলে দাবি ব্লক প্রশাসনের। সচেতনতা প্রচারে জোর দেওয়া হয়েছে। যেসব এলাকায় বৃষ্টির জল আটকে রয়েছে সেগুলো দ্রুত পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয় বৈঠক থেকে। অভিযোগ উঠেছে একাংশ জায়গায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে নর্দমায় জল আটকে থাকছে, সেখানেই ডেঙ্গু মশার লার্ভা জন্ম হচ্ছে। সেই জায়গাগুলি ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। দ্রুত নর্দমা পরিষ্কার করার পাশাপাশি এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করতে জোর দেওয়া হয়েছে, তা বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, সদর বিডিও মিহির কর্মকার, জেলা স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রদীপ সরকার, সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায় সহ অনেকেই। ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল নিয়ে আজকে আমরা সদর ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোকে নিয়ে বসেছিলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ যে ভেক্টর বোর্ন ডিজিজগুলোকে খুব কড়া হাতে দমন করতে হবে। ম্যালেরিয়া, ডেঙ্গি, কোনোভাবে স্ক্রাব টাইফাস কোনোভাবেই হবে না। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, দুটি দপ্তরই খুব সুন্দরভাবে প্রত্যেক সিস্টেমগুলোকে নিয়ে নেমেছে এবং আমাদের এসিএমও সাহেব, বিডিও সাহেব সকলে রয়েছেন, সভাপতি সাহেব রয়েছেন, আরও সকলেই রয়েছেন। আমরা একটা টিম হিসেবে আমরা চাইছি যে জলপাইগুড়ি মহকুমার কোনো প্রান্তেই যেন আমাদের এই প্রাদুর্ভাব ভেক্টর বোর্ন ডিজিজের না হয়। এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি কি, কতজন আক্রান্ত? এই মুহূর্তে খুব বেশি সংখ্যায় নেই, ওটা সিঙ্গেল ডিজিট, মানে 1-2 জন এরকম। কিন্তু দেখুন, আমরা আত্মসন্তুষ্টিতে ভুগি না।
কারণ এই সময়টা তো ঠিক নয়, পুজো অবধি আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং ওই জন্য আমাদের মনিটরিং রিভিউ ইত্যাদি চলবে। কি কি খামতি রয়েছে নজরে পড়েছে? খামতি as such নেই, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায় নিচু জমিতে জল জমে যাওয়ার সম্ভাবনা আছে। কিছু কিছু জায়গায় আমাদের আলোচনার মাধ্যমেই উঠে এলো যে কেউ কেউ অনেক সময় অ্যাওয়ার নন এই সমস্যাটার বিষয়ে বা ঝুঁকিটা সম্পর্কে অ্যাওয়ার নন, তাদের কথা শোনেন না। এগুলো নিয়ে আলোচনা হলো এবং এগুলো সকলে মিলে আমরা নিরসন করব। প্রচার তো মাইকিং শুরু হচ্ছে এবং এছাড়া আমাদের অলরেডি মাইকিং শুরু হচ্ছে এবং এছাড়া অলরেডি কিন্তু আমাদের যেটা টিম রয়েছে ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোলের ভিএসটি মানে ভেক্টর সার্ভেলেন্স টিম এবং ভেক্টর কন্ট্রোল টিম, এরা কিন্তু সারা বছরই প্রায় কাজ করে আজকাল। সুতরাং মানে প্রচারের খুব একটা খামতি নেই, তবু আমরা মাইকিংয়ের ব্যবস্থা করছি। আজকে মিটিংটা কাদের নিয়ে করা হবে? আজকে প্রধান উপপ্রধানরা ছিলেন, পঞ্চায়েত সমিতি ছিলেন, এছাড়া ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোলের টিম পুরোটাই ছিল, আরও স্বাস্থ্য দপ্তরের, গ্রাম পঞ্চায়েতের এবং স্বাস্থ্য দপ্তরের অন্যান্যরা ছিল। ময়নাগুড়িতেও আজকে মিটিং করেছেন, সেখানকার অবস্থা কী রয়েছে? সেম, মানে দেখুন এই মুহূর্তে আতঙ্কের বা আশঙ্কার কারণ নেই, কিন্তু আমরা আমাদের দিক থেকে কোনো রকম জায়গা ছাড়তে চাইছি না, কারণ আজকে যেখানে একটাও কেস লোকেটেড হচ্ছে সেখানেও আমরা দেখে নিতে চাইছি যাতে সেইটা না ছড়ায়। যেখানে কেস পাওয়া যাচ্ছে তার পরবর্তীতে তো মশারি দেওয়া থেকে শুরু করে তাকে মশারির মধ্যে রাখা, এইসব অনেকগুলো প্রোটোকল আছে যেগুলো বিএমও সাহেব এবং তার টিম অলরেডি করছেন, সেটা নিয়ে তো খুব একটা সমস্যা হচ্ছে না। আজকে সম্মানীয় বিডিও স্যার, এসডিও স্যার সকলে উপস্থিত ছিলেন, ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোলের তরফ থেকে আধিকারিকরা ছিলেন। তো আমরা যারা প্রধানরা আছি, উপপ্রধানরা আছি এবং ভিআরপি ভিসিটিরা আছে, সকলের উপস্থিতিতে বিষয়বস্তু হচ্ছে এই সময় পতঙ্গবাহিত রোগ, এই রোগকে কীভাবে কন্ট্রোল করা যায় এই বিষয় নিয়ে আলোচনা হলো। তো সেই বিষয়ে আলোকপাত করে আমাদেরকে অ্যাওয়ারনেস করা হলো যে যাতে এই বিষয়গুলো আমরা কন্ট্রোলে আনতে পারি। এই বিষয়টাই ছিল আজকে আলোচনা। আটকে রেখে কোনো কিছু আপনি বলছিলেন না, এটা তো অবশ্যই মানে ইললিগ্যাল কাজ, কিন্তু যে জায়গাতে ডেঙ্গিটা হয়েছে মোটরিস্টের ওই সমস্ত জায়গাতে, অর্থাৎ মানে হচ্ছে ওটা হচ্ছে পাঙ্গাবরতলা এই সমস্ত এলাকায়, এই জায়গাটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এলাকা হওয়ার জন্য কী হয়েছে, অনেকেই বাইরের থেকে বড় বড় এলাকাকে কী করেছে গার্ডওয়াল করে করে ব্লক করে রেখেছে। এতে স্বাভাবিকভাবে যখন এই বর্ষার সময় জল পাস হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, এতে বিশাল আকার একটা জল মনে করেন ওখানে ব্লক হয়ে থাকছে। এই জায়গাগুলো আমরা ফেস করছি, যেখানে মনে করেন যে ওই এলাকাগুলোতে নাকি রুটিন মাফিক গত বছরও হয়েছে, এবছরও হয়েছে, যে দুটো কেস বাহাদুরে দেখা যাচ্ছে সেটা তার পার্শ্ববর্তী এলাকার মধ্যেই। তো অবভিয়াসলি তার কারণ হিসেবে সেটাকে একটা ধরে নেওয়াই যেতে পারে যে জমে থাকা জল তার একটা কারণ, এবং সেটা বাস্তব। মোকাবেলা করবেন এক্ষেত্রে দেখুন আমরা কিছু তো ড্রেন করেছি, তবে আরও কিছু যেটা দরকার, যেটা যারা এখানে বাইরের থেকে বা ইন্ডাস্ট্রিয়ালের জন্য যারা ব্লক করছেন তাদের যখন পারমিশন হোক বা এই বিষয়ে আরও যদি আমরা নজরদারিটা একটু বাড়াতে পারি তাহলে ভালো হয়। আমরা আমাদের চ্যানেল থেকে তো নিশ্চয়ই চেষ্টা করে যাব, তবে এটা ওভারনাইট তো হয়নি, এটা দীর্ঘদিন ধরেই ছিল। তো সেই জায়গায় যদি আরেকটু নজরদারি করা যায় বা তাদেরকে অ্যাওয়ার করা যায়, তারা আপনারা যারা গার্ডওয়াল করেছেন তারা জল পাসের একটা রাস্তা কমসে কম দিন বা রাখুন, তাহলে পরে এই সমস্ত জায়গাগুলো একটু ওভারকাম করা যেতে পারে। আমার নাম অমিত দাস, আমি বাহাদুর গ্রাম পঞ্চায়েত প্রধান। খুবই ভালো হলো। আমি মেম্বার চ্যানেলে আজকে সকালে এই বিষয়ে মিটিং হয়েছে, আমাদের যে গ্রুপগুলো আছে বা আরও যদি আমরা বাড়ি বাড়িতেও যাওয়ার একটা উদ্যোগ রেখেছি, এবং একটা আমরা চাচ্ছি যে একটা যেটা ভয়েস আমাদের কাছে আসবে হেল্প হিসেবে, তার একটা মাইকিং করানো এবং বাড়ি বাড়ি গিয়ে অ্যাওয়ারনেস করা, এই সমস্ত বিষয়ে আমরা একটু জোর দেবো, স্প্রে করা, এই সমস্ত বিষয়ে আমরা জোর দেবো এবং অ্যাওয়ারনেসের দিকে নজর দেবো। বুধবার জলপাইগুড়ির আকাশ ছিল মেঘাচ্ছন্ন, ফলে সকালে বৃষ্টি না হওয়ার জন্য প্রত্যেক মানুষই তাদের নিজস্ব কর্মস্থলে সকাল সকাল যেতে পারে। যদিও এদিন আকাশ ছিল কালো মেঘে ঢাকা, চারিদিকে অন্ধকারের পরিবেশ ছিল সকালে। সব মিলিয়ে সকালে কিছুটা হলেও ঠান্ডার পরিবেশ তৈরি হয়েছিল জলপাইগুড়ি জেলা জুড়ে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আজ সকালে বৃষ্টি না হওয়ার জন্য কিছুটা হলেও মানুষের মধ্যে স্বস্তি নিঃশ্বাস পড়েছে। জলপাইগুড়ি জেলার মালবাজার বাগরাকোট এলাকায় মঙ্গলবার জলমগ্ন বেশ কিছু এলাকা। গতকালের পর আজ কি পরিস্থিতি সে বিষয়ে জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিনের হোয়াটসঅ্যাপ বার্তা এরই পাশাপাশি। বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ, হালকা বৃষ্টি, দুপুর 1টা নাগাদ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হয়েছে জেলা জুড়েই। চিন্তা বাড়াচ্ছে নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের।
তিস্তা সহ বিভিন্ন নদীর জল বাড়তে শুরু করেছে। রয়েছে লাল এবং হলুদ সতর্কতা। রেলগেটের কারণে বারবারই চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষেরা। জলপাইগুড়ির রেল ঘুমটিগুলোতে বারবারই রেলের একটি গেট খুললেও আরেকটি গেট বন্ধ হয়ে যায়। ফলে মানুষের দুর্ভোগের সীমা চরম হয়ে যাচ্ছে এই রেল গেটের কারণে। জলপাইগুড়ির 1, 3 ও 4 নম্বর ঘুমটিতে রেল গেট পড়ার ফলে দারুণ যানজট পরিস্থিতি তৈরি হয়। তার মধ্যে মাঝে মাঝেই একটি গেট উঠলেও অপর একটি গেট কারিগরি বিদ্যার অভাবে বন্ধ থাকছে। এই ধরনের ঘটনা বারবারই জলপাইগুড়ি রেল ঘুমটি সংলগ্ন এলাকায় ঘটে যাচ্ছে। ফলে সাধারণ মানুষ থেকে বাইক আরোহী সবারই নির্দিষ্ট সময়ে গন্তব্যস্থলে যেতে বেশ কিছুটা সময় দেরি হচ্ছে। সাধারণ মানুষের বক্তব্য, ঘুমটিগুলোকে অবিলম্বে রেল দপ্তরের উচিত রোড আন্ডারপাস করানো, না হলে বারবার এই ধরনের দুর্ভোগ তাদের পোহাতে হবে। যানজট পরিস্থিতি তৈরি হয়, ইউবি বা আন্ডারপাস তো করার পরিকল্পনা নেই। সাথে সাথে কোনো সময় রেল গেট পড়ার পরও একটা গেট উঠেও একটা গেট উঠে না, এর ফলে চরম অসুবিধার মধ্যে। এটা বেশ অনেক দিন ধরেই মাঝে মধ্যে হয়। আমি কয়েকবার এটার জন্য আটকা পড়ছি, একটা ডানটি উঠে একটা উঠে না। মাঝখানে তো কয়েকবার ভেঙেও পড়ে গেছিল, ওই টোটো ধাক্কা মুক্তমুখ মাঝখানে একবার নিজেই ভেঙে পড়ছে। তো দেখেন এটা কিন্তু হয় RUB মানে রোড আন্ডার ব্রিজ অথবা রোড ফ্লাইওভার মানে উপর দিয়ে যাওয়া, এটা খুব জরুরি করা। এবং আপনি তো জানেনই বোধহয় ওই যে এখন যে আন্তর্জাতিক স্তরের যে রেল রুট হওয়ার কথা, এটা ভুটানের সাথে রেল লিঙ্ক হওয়ার কথা, বাংলাদেশের থেকে পণ্য যাওয়ার কথা হাসিমারা এবং বানারহাট অবধি। তাছাড়া আমাদের চিকেন নেকের বিকল্প রুট হিসাবে এটাকে ব্যবহার করা কথা, তাহলে তো আরও ট্রেন চলাচল করবে, আমাদের বিপদের আর সীমা থাকবে না। মাঝে মধ্যেই দেখেন আমি গত কয়েকবার দেখছি যে আপনারা জানেন যে পেশেন্ট ওখানে আটকা পড়ে যেত, ডেলিভারি পেশেন্ট আটকা পড়ছে কয়েকবার, অ্যাম্বুলেন্স ওখানে আটকে থাকে, জ্যামে আটকে থাকে। আর জ্যাম ছাড়তেও প্রায় আধা ঘন্টা 20 মিনিট পার হয়ে যায়, যেটা নাকি আন্ডারপাস হলে বা উপরতি হলে ওটা কিন্তু সমস্যা থাকে। এই যে একটা গেট খুলছে একটা গেট খুলছে না, এটা কি কারণ হতে পারে? ওদের টেকনিক্যাল সমস্যা, ওটা যে মানে মোট কথা একটা কারিগরি বিদ্যার সমস্যা। এটা কিন্তু ওরা যদি খুব ভালো মতো নজর দেয় এই সমস্যা থাকার কথা না, কারণ প্রযুক্তির এতটা অভাব নেই যে ওই ডানটি একটা উঠবে একটা উঠতে পারবে না, বা এইরকম প্রযুক্তিবিদের অভাব আছে আমার ধারণা আর কি। রেল চাইলে এটাকে অনায়াসে এটাকে সারাতে পারে, এটা আমি বলবো এটা গাফিলতি। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সিলিং, প্যারেন্টিং কাউন্সিলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। কুড়ি বছর আগে হারিয়ে যাওয়া ছেলের সন্ধান দিতে পারলে আর্থিক পুরস্কারের ঘোষণা পরিবারের। প্রায় 2 দশক আগে নিরুদ্দেশ হয়ে যাওয়া ছেলেকে ফিরে পেতে ছেলের ছবি বুকে নিয়ে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন 50 ঊর্ধ্বা বয়স্কা মা। এই চিত্র জলপাইগুড়ির 2 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর ভাটাখানা এলাকার। নিখোঁজ ছেলের নাম সজল সরকার। তখন তার বয়স ছিল 11 বছর। মুখে শুধু মা, বাবা, দাদা এই ডাকই শোনা যেত। এছাড়া অন্য কোনো কথা সে বলতে পারত না, শুধু ইশারার মাধ্যমে বুঝিয়ে বলতো, কানেও ভালো শুনতে পেত না সে বলে দাবি পরিবারের। বাবার নাম ননীগোপাল সরকার। তিনি ফেরি করে মিষ্টি সিঙ্গারা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। সজলের বয়স যখন 11 বছর, তখন একদিন স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় বলেই দাবি। ছেলে হারিয়ে যাওয়ার শোকে বাবার এক প্রকার বাকরুদ্ধ অবস্থা। এ বিষয়ে মা বেদনা সরকার বলেন, আজ থেকে 20 বছর আগে আমার ছেলে সজল স্কুল যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। সেই সময় থানায় ডায়েরিও করেছি, কিন্তু এখনো ছেলেকে খুঁজে না পেয়ে অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছি।
যদি কোনো সহৃদয় ব্যক্তি সজলে খোঁজ দিতে পারেন তাহলে তাকে নগদ 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে তিনি জানান। নিখোঁজের সন্ধান পেলে যোগাযোগের ঠিকানা ননী গোপাল সরকার, রবীন্দ্রনগর, ভাটাখানা, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 9907633870। 11 বছরের বয়সের থেকে হারায় গেল। হারায় যাওয়ার পরে এখন খুঁজতে খুঁজতে 20 বছর হয়ে গেল। 20 বছর হয়ে যাওয়ার পরেও এখনো পাচ্ছি না। এই স্কুলে গেল বাড়ির থেকে, এখন স্কুলে যা যোগাযোগ করি, স্কুলে বলে স্কুলে আসে নাই। স্কুলে আসে নাই, এখন এত বছর তো খুঁজতে খুঁজতে 20 বছর হয়ে গেল, এখনো কোনো খোঁজ হচ্ছে না। থানায় ডায়েরি করলাম, টিপিতে দিছি, পেপারে দিছি, সবই তো দিছি, দেওয়ার পরে তো কোনো খোঁজ হচ্ছে না। এখন খুঁজতে বের হয়েছি, দেখি আরো খুঁজা। আমাদের মনে হয় খালি নিয়ে গেছে, লোকে নিয়ে গেছে। ছেলে নিজে তো যাইতে পারবে না, কোনো দিকে যাইতো না একা। না, সমস্যা ছিল ওই যে কথা বলতে পারতো না, ফিরা কথাটা মা বাবা দাদা দিদি বলতো, মামা মামি সবই বলতো, খালি ফিরা কথা বলতে পারতো না। যে কোনো জায়গায় যাইতো না আমার সাথে, টাউনে গেলে ওই ওগো দেখলে আমাকে দেখাইতো, আমার দাদা দিদি দিদি এরকম করে দেখাইতো। এখন তো চাচ্ছি যে ছেলেটা যদি কোনো জায়গা থেকে কেউ খুঁজাই না দিতে পারে, তাকে আমরা 1 লাখ টাকা পুরস্কার দিব। যোগাযোগ করবে ননী গোপাল সরকার, ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন। বাড়ি হচ্ছে সেনপাড়া, বাটাখানা, কালীবাড়ির পাশে বাড়ি, রানা সরকার। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 2.6 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি পুরসভা এলাকায় ডেঙ্গু নির্মূলে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের নিয়ে পুরসভার প্রয়াস হলে বৈঠক অনুষ্ঠিত হলো বুধবার। অপরদিকে ডেঙ্গু রুখতে বুধবার বৈঠকে বসলো ব্লক প্রশাসন। রেল গেটের কারণে বারবারই চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষেরা। সাধারণ মানুষের বক্তব্য, ঘুমটিগুলোকে অবিলম্বে রেল দপ্তরের উচিত রোড আন্ডারপাস করানো। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।